আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিংয়ের একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, আর সেটা হলো প্রপার্টি, প্লান্ট অ্যান্ড ইকুইপমেন্ট। সো দেখি আজকের ক্লাসটা কীভাবে হয়েছে। এখানে বলা হয়েছে প্রপার্টি, প্লান্ট অ্যান্ড ইকুইপমেন্ট, এটাকে সংক্ষেপে বলে প্লান্ট অ্যাসেট, অর্থাৎ প্রপার্টি, প্লান্ট অ্যান্ড ইকুইপমেন্ট অথবা প্লান্ট অ্যাসেট। ওকে, তার মানে আমাদের এই চ্যাপ্টারটার আরেক নাম কি প্লান্ট অ্যাসেট। এরপরে আসি সিলেবাসে, এই চ্যাপ্টারটা আছে নন কারেন্ট অ্যাসেটের মধ্যে, অর্থাৎ আমাদের যে সিলেবাস আছে সেটার মধ্যে নন কারেন্ট অ্যাসেটের মধ্যে এই চ্যাপ্টারটা আছে প্রপার্টি, প্লান্ট অ্যান্ড ইকুইপমেন্ট। ওকে, এটা থেকে প্রতি বছর প্রায় 100% কোশ্চেন এসে থাকে। এখন আসি প্লান্ট অ্যাসেট কি আসলে। সাধারণত যে সম্পত্তিগুলো দীর্ঘমেয়াদী উদ্দেশ্যে ক্রয় করা হয়, আমরা যেগুলোকে স্থায়ী সম্পত্তি বলি, মূলত সেগুলোই প্লান্ট অ্যাসেট। অর্থাৎ প্লান্ট অ্যাসেট হলো মূলত যেগুলোর দীর্ঘমেয়াদী সম্পদ, নট চলতি সম্পদ বা কারেন্ট অ্যাসেট। প্লান্ট অ্যাসেট হলো দীর্ঘমেয়াদী সম্পদ বা যেগুলো থেকে আমরা দীর্ঘমেয়াদী ভোগ করে থাকি আর কি, রেজাল্ট ভোগ করে থাকি বা ইউজ করতে পারে, যেমন মেশিন, জমি, এরপরে যে এরকম আরও বিভিন্ন আর কি, যেগুলো থেকে আমরা দীর্ঘমেয়াদী সুবিধা ভোগ করতে পারি, সেটাই হলো মূলত প্লান্ট অ্যাসেট। এখন আসি, আর অ্যাকাউন্টিংয়ের নিয়ম অনুযায়ী স্থায়ী সম্পত্তির উপর অবচয় ধার্য করতে হয়। অর্থাৎ প্লান্ট অ্যাসেট হলো দীর্ঘমেয়াদী উদ্দেশ্যে ক্রয় করা হয়, দীর্ঘমেয়াদী স্থায়ী সম্পদ। আর অ্যাকাউন্টিংয়ের নিয়ম অনুযায়ী স্থায়ী সম্পত্তির উপর অবচয় ধার্য করতে হয়। তার মানে প্লান্ট অ্যাসেটের উপর অবচয় ধার্য করতে হয় কি, কোন ধারণা অনুযায়ী? কনসেপ্ট অ্যান্ড কনভেনশন ধারণা অনুযায়ী। সে অবচয় ধার্যের প্রক্রিয়া, অবচয় নির্ণয়, অবচয় গণনা ইত্যাদি হলো এই চ্যাপ্টারের মূল আলোচনা। তাহলে এই চ্যাপ্টারের মূল আলোচনা কি? এই চ্যাপ্টার মূল আলোচনা হলো তোমার অবচয় নির্ধারণ, অবচয় ধার্যের প্রক্রিয়া, অবচয় গণনা ইত্যাদি হলো। এখন আসি অবশ্যই আমাদের এই চ্যাপ্টারের যে মূল বিষয়গুলো দেখতে হবে সেটা আমরা একটু দেখি। এই দুইটা বিষয় দেখতেছি, আগে আমরা ওইগুলো একটু দেখে আসি। এই যে এই অধ্যায়ের মূল বিষয়বস্তু বা যেগুলো আমাদের শিখতে হবে বা আমাদের করতে হবে বা আমাদের পরীক্ষার কোশ্চেনে বলা থাকবে। 1 নম্বরে স্থায়ী সম্পদ ক্রয়, স্থায়ী সম্পত্তির অবচয় নির্ণয়, ব্যবহারের পর স্থায়ী সম্পত্তি বিক্রয় এবং বিক্রয়জনিত লাভ ক্ষতি, এগুলো আমাদের বের করতে হবে। বলতে পারে একটা কোশ্চেনে একভাবে বলবে আর কি। এরপর স্থায়ী সম্পত্তি ক্রয়, স্থায়ী সম্পত্তির অবচয় নির্ণয়, ব্যবহারের পর স্থায়ী সম্পত্তি বিক্রয় এবং বিক্রয় সংক্রান্ত জাবেদা দাখিলা খতিয়ান হিসাব প্রস্তুতকরণ, এটাই হলো মেন। আমাদের যে এগুলা বলছি, এগুলোর জাবেদা তৈরি করতে বলতে পারে, খতিয়ান তৈরি করতে বলতে পারে। এরপরে 3 নম্বর হচ্ছে বিভিন্ন পদ্ধতিতে অবচয় নির্ধারণ। বিভিন্ন পদ্ধতিতে, যেমন স্ট্রেট লাইন মেথড, এরপরে ডিক্লাইনিং মেথড বা ডিমিনিশিং মেথড, এরপরে সাম এয়ার ডিজিট মেথড, প্রোডাকশন এয়ার মেথড, এগুলো আমাদের বলতে পারে বিভিন্ন পদ্ধতিতে অবচয় নির্ণয় করতে। এরপরে 4 নাম্বার হলো ক্রয় অথবা প্রতিস্থাপন সিদ্ধান্ত গ্রহণ, অর্থাৎ বাই অর রিপ্লেসিং মেথড। এটা কেমন? যেমন মনে করো তোমার একটা পুরাতন সম্পত্তি আছে, সেই সম্পত্তিটা তুমি একটা কোম্পানিকে দিয়ে বলবা আমি একটা নতুন মেশিন নেব, আপনি আমার পুরাতন মেশিনটা নিয়ে নেন, আমি আপনার থেকে নতুন আরেকটা মেশিন নেব, প্রয়োজনে পুরাতন মেশিন প্লাস যদি আরও কিছু টাকা লাগে আমি আপনাকে সেটা দেব, তারপরে আপনি আমাকে একটা নতুন মেশিন দেন। অর্থাৎ তুমি প্রতিস্থাপন করবে, পুরাতনটা দিয়ে নতুন একটা নেবা, আর বাড়তি যে টাকা লাগবে সেটা দেবা ক্যাশে, এরকম আর কি বিষয়টা। তাহলে এই অধ্যায়ে আমাদের মেন হলো যে বিষয়গুলো শিখতে হবে, স্থায়ী সম্পত্তির অবচয় নির্ণয়, এরপরে হলো তোমার জাবেদা দাখিলা নির্ণয়, এরপরে খতিয়ান হিসাব প্রস্তুতকরণ, এগুলো আমাদের মেইনলি দেখতে হবে বা তৈরি করতে হবে। এখন আসি যে বিষয়টা, স্থায়ী সম্পদ দুইভাবে মূল্যায়ন করা হয়। কয়ভাবে? স্থায়ী সম্পদ দুইভাবে মূল্যায়ন করা হয়। একটা হলো কস্ট প্রাইস মেথড অথবা হিস্টোরিক্যাল প্রাইস মেথড, 2 নাম্বার হচ্ছে রিভ্যালুয়েশন মেথড। ওকে, তাহলে এখন আসি আমরা কস্ট প্রাইস মেথড বা হিস্টোরিক্যাল প্রাইস মেথড, এটা কীভাবে নির্ণয় করে সেটা দেখি। এই যে কস্ট প্রাইস অফ দ্য ফিক্সড অ্যাসেট, অর্থাৎ স্থায়ী সম্পদের যে কস্ট প্রাইস নির্ণয় করে সেটা কীভাবে। যেমন আমাদের ইনভয়েস প্রাইস কি, মনে করে তুমি বিদেশি একটা কোম্পানি থেকে প্রোডাক্ট ক্রয় করবা, এখন তারা একটা চালান তৈরি করবে, ইনভয়েস প্রাইস মানে কি চালান মূল্য আর কি, চালান তৈরি করবে, সেখানে তোমার প্রাইসের মূল্য লিখবে, প্রোডাক্টের মূল্য লিখবে। এরপরে তারা যদি তোমার ডিসকাউন্ট দেয় তাহলে সেই ডিসকাউন্টটা আমাদের এখান থেকে বাদ যাবে, এই যে ডিসকাউন্ট অন ইনভয়েস প্রাইস, অর্থাৎ ইনভয়েস প্রাইস থেকে তারা যদি ডিসকাউন্ট দেয় তাহলে সেটা আমরা বাদ দেব, তাহলে ইনভয়েস প্রাইস মাইনাস ডিসকাউন্ট অন ইনভয়েস প্রাইস। এরপরে হচ্ছে
ফ্রেট অ্যান্ড ইন্স্যুরেন্স এটা যোগ হবে। এরপরে হচ্ছে প্লাস লোডিং আনলোডিং কস্ট, এরপরে প্লাস ইন্স্যুরেন্স অ্যান্ড টেস্টিং, এরপরে প্লাস হবে লাইসেন্স পেইন্ট, এরপরে অ্যাসেম্বলিং, এরপরে যোগ হবে ইন্টারেস্ট অন বোরোড ক্যাপিটাল, এরপরে আদার কস্ট বিফোর ইউজ। অর্থাৎ আমাদের এগুলা করার পর আমরা পাবো টোটাল কস্ট। অর্থাৎ আমাদের যদি ইনভয়েস প্রাইস দেওয়া থাকে কিংবা কোশ্চেনে আমাদের তোমার ইন্স্যুরেন্স দেওয়া থাকতে পারে, ফ্রেট চার্জ, ইন্স্যুরেন্স চার্জ এগুলো দেওয়া থাকতে পারে, তখন আমরা কী করব, যদি ডিসকাউন্ট দেওয়া থাকে ইনভয়েস প্রাইসে তাহলে সেটা বাদ দেব, আর বাকি এগুলো আমরা যোগ করব। যোগ করার পর আমরা টোটাল কস্ট পাবো। এভাবে আমরা টোটাল কস্টটা নির্ণয় করব সম্পত্তির। ওকে, এখন আসে অবচয় সংক্রান্ত সম্পত্তির মূল্য। যেমন 1 নম্বরে কস্ট প্রাইস অথবা কস্ট ভ্যালু অথবা হিস্টোরিক্যাল ভ্যালু। এটা কি? কস্ট ভ্যালু বা হিস্টোরিক্যাল ভ্যালু হলো তোমার একটা সম্পত্তি ক্রয় থেকে শুরু করে ব্যবহার উপযোগী করার আগ পর্যন্ত বা ব্যবহারের আগ পর্যন্ত যত ধরনের ব্যয় আছে সেটাকে কস্ট ভ্যালু বা হিস্টোরিক্যাল ভ্যালু বলে। ওকে, এই যে আমরা টোটাল কস্ট নির্ণয় করছি, এটা কিন্তু তোমার পণ্যটা ক্রয় থেকে শুরু করে বিফোর ইউজ করার আগ পর্যন্ত যত ধরনের ব্যয় আছে সবগুলো সমষ্টি হচ্ছে টোটাল কস্ট কিংবা কস্ট ভ্যালু কিংবা হিস্টোরিক্যাল ভ্যালু। ক্লিয়ার? এখন আসি 2 নাম্বার, স্যালভেজ ভ্যালু অথবা স্ক্র্যাপ ভ্যালু অথবা ডিসপোজাল ভ্যালু অথবা রেসিডুয়াল ভ্যালু অথবা রিসেল ভ্যালু। এগুলো প্রত্যেকটা একটা আর একটার নাম আর কি, একই, সবগুলা একই। অর্থাৎ এরকম আমাদের কোশ্চেনে বলতে পারে স্যালভেজ ভ্যালু অথবা বলতে পারে স্ক্র্যাপ ভ্যালু অথবা ডিসপোজাল ভ্যালু অথবা রেসিডুয়াল ভ্যালু অথবা রিসেল ভ্যালু। এগুলো আমাদের কোশ্চেনে বলতে পারে, সবগুলোর মানে এক। মানে হলো তোমার এটা ভগ্নাবশেষ মূল্য। অর্থাৎ তুমি একটা সম্পত্তি ক্রয় করার পরে তোমার সম্পত্তির মেয়াদকাল শেষে বা সম্পত্তিটা তোমার ব্যবহারের পরে যতটুকু অংশ অবশিষ্ট থাকে সেটাই হলো স্যালভেজ ভ্যালু বা স্ক্র্যাপ ভ্যালু বা এগুলো। ক্লিয়ার? অর্থাৎ তোমার মেয়াদকাল শেষে বা সম্পত্তিটা ব্যবহার করার শেষে যতটুকু অংশ অবশিষ্ট থাকে সেটাই হলো তোমার স্যালভেজ ভ্যালু। ওকে, এরপরে আসি 3 নাম্বার, ডেপ্রিসিয়েবল ভ্যালু। এটা কি? ডেপ্রিসিয়েবল ভ্যালু হচ্ছে তোমার কস্ট ভ্যালু থেকে যদি স্যালভেজ ভ্যালু বাদ দাও তাহলে আমরা ডেপ্রিসিয়েবল ভ্যালু পাবো। ক্লিয়ার? ডেপ্রিসিয়েবল ভ্যালু আমরা তাহলে কিভাবে নির্ণয় করব? কস্ট ভ্যালু থেকে আমরা স্যালভেজ ভ্যালু বাদ দেবো, তাহলে ডেপ্রিসিয়েবল ভ্যালু পেয়ে যাব। এরপর আসি 4 নাম্বার, বুক ভ্যালু অথবা কেয়ারিং ভ্যালু। এটার নাম কি? বুক ভ্যালু অথবা কেয়ারিং ভ্যালু। এটা সমান হচ্ছে কস্ট মাইনাস অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। অর্থাৎ আমাদের যে কস্ট আছে, কস্ট থেকে যদি আমরা অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বাদ দিই তাহলে আমরা বুক ভ্যালু অথবা কেয়ারিং ভ্যালু পেয়ে যাব। তোমার কোশ্চেনে বলতে পারে কেয়ারিং ভ্যালু নির্ণয় করো অথবা বলতে পারে বুক ভ্যালু নির্ণয় করো। তাহলে আমরা কি করব? কস্ট ভ্যালু থেকে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বাদ দিলে আমরা কেয়ারিং ভ্যালু পেয়ে যাব। এখন আসি অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন কি আসলে। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন আমরা যখন প্রথম বছরের অবচয় নির্ণয় করি সেটা হলো ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, যখন দ্বিতীয় বছরে নির্ণয় করি তখন সেটা এক্সপেন্স। কিন্তু যখন সবগুলো বছরের অবচয় আমরা যোগ করি, প্রত্যেক বছর যোগ করে করে যখন আমরা টোটাল অবচয়টা পাই সেটার নাম হলো অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। অর্থাৎ অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন হচ্ছে তোমার সবগুলো ডেপ্রিসিয়েশনের যোগফল। প্রতি বছরের ডেপ্রিসিয়েশনের যোগফল হচ্ছে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। ক্লিয়ার? এখন আসি, তাহলে আমরা এগুলো দেখলাম কোনটা কীভাবে নির্ণয় করতে হবে। এগুলো কিন্তু মাথায় রাখবা, না হলে পারবা না। যে কীভাবে ডেপ্রিসিয়েবল ভ্যালু নির্ণয় করা লাগে, বুক ভ্যালু কীভাবে নির্ণয় করা লাগে, এগুলো আমাদের লাগবে। ওকে, এখন আসি আমরা অবচয় সংক্রান্ত জাবেদা। আমরা বলছি যে আমাদের এই চ্যাপ্টারে যে বিষয়গুলো লাগবে সেটা হলো অবচয় নির্ণয় করতে বলবে, এরপরে জার্নাল নির্ণয় করতে বলবে, খতিয়ান নির্ণয় করতে বলবে। তো আমরা দেখি অবচয় সংক্রান্ত জাবেদাটা দেখি। এখানে 1 নাম্বার হচ্ছে যখন আমরা সম্পত্তি ক্রয় করা হয়, তাহলে সেটা জাবেদা হবে অ্যাসেট ডেবিট আর হলো ক্যাশ অথবা ব্যাংক অথবা অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। ক্যাশ যদি নগদে তোমার ক্রয় করে তাহলে ক্যাশ ক্রেডিট হবে, যদি ব্যাংকের মাধ্যমে ক্রয় করে তাহলে ব্যাংক ক্রেডিট হবে, ব্যাংক অথবা চেকের মাধ্যমে ক্রয় করলে ব্যাংক ক্রেডিট হবে। এরপরে যদি অ্যাকাউন্টস পেয়েবল অর্থাৎ বাকিতে ক্রয় করে সম্পত্তি তাহলে অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট হবে। ওকে, এরপরে 2 নম্বর হচ্ছে যখন অবচয় ধার্য করা হয়। অবচয় ধার্য করলে আমরা জানি অলওয়েজ জার্নাল একটাই, সেটা হলো ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। ওকে, এরপর 3 নম্বরে আসি, যেহেতু অবচয় হিসাব একটি নামিক হিসাব তাই হিসাবকাল শেষে আয় বিবরণীর মাধ্যমে অবচয় হিসাব বন্ধ করার জন্য
অর্থাৎ অবশ্যই আমাদের এই যে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স এটা কি, এটা একটা ব্যয়। এখন এটা আমাদের বন্ধ করা লাগবে। আর বন্ধ করব কীভাবে? নামিক হিসাবের মাধ্যমে। আবার বলি, নামিক হিসাবের মাধ্যমে আমাদের যে এগুলো বন্ধ করা হয় সেটা হলো আয়, ব্যয়, উত্তোলন। তিনটা হিসাব আমাদের ইনকাম স্টেটমেন্টের মাধ্যমে বা নামিক হিসাবকাল শেষে বন্ধ করা হয়। সেটা কিভাবে করা হয়? ইনকাম স্টেটমেন্টের মাধ্যমে। তাহলে আমাদের দেখতে হবে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স এখানে কি আছে? ডেবিটে আছে। যখন আমরা এটা বন্ধ করব তখন সেটা ক্রেডিট হয়ে যাবে। আর বিপরীত নাম হবে কি? ইনকাম স্টেটমেন্ট। অর্থাৎ আমরা ইনকাম স্টেটমেন্টের মাধ্যমে সেটা বন্ধ করতেছি, সেই জন্য ইনকাম স্টেটমেন্ট ডেবিট, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ক্রেডিট। ওকে, সো আমরা নামিক হিসাবের মাধ্যমে ব্যয়টা বন্ধ করে দিলাম। এখন আসে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন কি বন্ধ করব না? কেন করব না? কারণ এটা হলো তোমার বিপরীত সম্পত্তি বা কী কয়, কন্ট্রা অ্যাসেট। বিপরীত সম্পদ বা কন্ট্রা অ্যাসেট। আমরা জানি যে নামিক হিসাব বন্ধ করা হয়। নামিক হিসাবগুলো কী কী? আয়, ব্যয়, উত্তোলন, এই তিনটা। কিন্তু অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন এটা তো হলো তোমার বিপরীত সম্পদ বা কন্ট্রা অ্যাসেট, তাই এটা বন্ধ করব না, শুধু ব্যয়টা আমরা বন্ধ করছি। ওকে, এরপরে আসি 4 নাম্বার। ব্যবহৃত সম্পত্তি বিক্রয় করা হলে যদি বিক্রয়জনিত লাভ হয়, তাহলে তোমার একটা সম্পত্তি ছিল, সেটা এখন তুমি বিক্রয় করবা। বিক্রয় করলে দেখবা তোমার সম্পত্তির আগের মূল্য ছিল কত, এরপরে কত বিক্রয় করছো। যদি তুমি বেশি বিক্রয় করো তাহলে তোমার লাভ হবে, যদি তুমি কম বিক্রয় করো তাহলে তোমার লস হবে। তাহলে এটা কি হবে? তুমি বিক্রয় করছো, ক্যাশ ডেবিট হবে। এরপরে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ডেবিট হবে। এরপরে গেইন অন সেল অফ অ্যাসেটস অর গেইন অন ডিসপোজাল ক্রেডিট হবে, অ্যাসেট ক্রেডিট। যদি তোমার লাভ হয়, আমরা জানি যে লাভ হলে বা আয় হলে সেটা ক্রেডিট হয়, সেজন্য আমরা এটা ক্রেডিট দিছি। ওকে, আর অ্যাসেট তো ক্রেডিট, কারণ আমাদের সম্পদ চলে যাবে, সেজন্য অ্যাসেট ক্রেডিট হয়ে যাবে। ওকে, এখন আসি 5 নাম্বারে। এখানে বলছে ব্যবহৃত সম্পত্তি বিক্রয় করা হলে যদি বিক্রয়জনিত ক্ষতি হয়। আমরা আগেরটা শিখছি লাভ হলে, এখন হলো বিক্রয়জনিত ক্ষতি হলে। ক্ষতি হলে আমাদের কি হবে? ক্যাশ ডেবিট। প্রথম আমরা বিক্রয় করলে টাকা পাবো, ক্যাশ ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ডেবিট। এরপরে লস অন সেল অফ অ্যাসেটস অথবা লস অন ডিসপোজাল, এটাও ডেবিট। কারণ আমরা জানি যে যদি ব্যয় বা ক্ষতি হয় সেটা ডেবিট হয়, সেজন্য এটা ডেবিট হয়েছে। এরপরে অ্যাসেট ক্রেডিট, কারণ অ্যাসেট সম্পদ আমাদের থেকে চলে গেছে, অ্যাসেট ক্রেডিট। ক্লিয়ার? দেখো, আমি যেগুলো বুঝাচ্ছি না বুঝলে অবশ্যই আমাকে বলবা, হ্যাঁ। এখন আসি 6 নম্বরে, রিভ্যালুয়েশন মেথড। এটাকে সম্পত্তি পুনর্মূল্যায়ন করা হলে পুনর্মূল্যায়নজনিত লাভ ক্ষতি হতে পারে। সম্পত্তি যখন পুনর্মূল্যায়ন করা হয় তখন সেটা পুনর্মূল্যায়নজনিত লাভ ক্ষতি হতে পারে। যেমন সম্পত্তি পুনর্মূল্যায়ন জনিত লাভ হলে, অর্থাৎ সম্পত্তির মূল্য বেশি হলে। সম্পত্তি পুনর্মূল্যায়নজনিত লাভ হলে, অর্থাৎ সম্পত্তির মূল্য যদি বেশি হয়, তাহলে সেটা জার্নাল কী হবে? অ্যাসেট অ্যাকাউন্ট ডেবিট, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ক্রেডিট। ওকে, এরপর আসি সম্পত্তি পুনর্মূল্যায়নজনিত ক্ষতি হলে, অর্থাৎ সম্পত্তির মূল্য হ্রাস পেলে 3টি ঘটনা ঘটবে। অর্থাৎ সম্পত্তি পুনর্মূল্যায়নজনিত ক্ষতি যদি হয় তাহলে সেখানে 3টা বিষয় ঘটবে। সম্পত্তির মূল্য হ্রাস পেলে 3টা ঘটনা ঘটবে। ক নাম্বার, যদি আগের কোনো রিজার্ভ না থাকে তখন লস ডেবিট, অ্যাকুমুলেটেড লস ক্রেডিট। অর্থাৎ যদি আগের কোনো রিজার্ভ না থাকে তাহলে লস ডেবিট আর অ্যাকুমুলেটেড লস ক্রেডিট হবে ক নাম্বারে। এরপরে আসি খ নাম্বারে, যদি আগের কোনো রিজার্ভ থাকে এবং বর্তমানের চেয়ে বেশি থাকে, আগের রিজার্ভ থাকে এবং বর্তমানের চেয়ে বেশি থাকে, তাহলে রিভ্যালুয়েশন রিজার্ভ ডেবিট, এরপরে অ্যাসেট ক্রেডিট। এরপরে গ নাম্বার, যদি আগের রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট থাকে এবং বর্তমানের চেয়ে কম থাকে। এখানে কি বর্তমানের চেয়ে বেশি থাকে, এখানে যদি কম থাকে, তাহলে রিভ্যালুয়েশন রিজার্ভ ডেবিট, লস ডেবিট, অ্যাসেট ক্রেডিট, অ্যাকুমুলেটেড লস ক্রেডিট। ওকে, এগুলো হচ্ছে আমাদের মেইনলি জার্নাল। এই জার্নালগুলো আমাদেরকে বলতে পারে যে করার জন্য। এখন আসে অবশ্যই ধার্যের বিভিন্ন পদ্ধতি। অবশ্যই ধার্যের কয়টা পদ্ধতি? অবশ্যই ধার্যে আমরা সবচেয়ে জনপ্রিয় 5টা পদ্ধতি নিয়ে আলোচনা করব, যেগুলো থেকে ম্যাথ আসে কিংবা টিচাররা কোশ্চেন করে। সো আমি আগে 5টা পদ্ধতি বলে নিই, এরপরে তোমরা ইজিলি বুঝতে পারো প্রথম, দ্বিতীয়, তৃতীয়। 1 নম্বরে আমরা যেটা আলোচনা করব সেটা হলো স্ট্রেট লাইন মেথড বা SLM, স্ট্রেট লাইন মেথড বা অরিজিনাল কস্ট মেথড। 1 নম্বরে আমরা আলোচনা করব স্ট্রেট লাইন মেথড বা সরল রৈখিক পদ্ধতি। ক্লিয়ার? 2 নম্বরে আমরা আলোচনা করব রিডিউসিং ব্যালেন্স মেথড। কি? রিডিউসিং ব্যালেন্স মেথড। 3 নম্বরে আমরা আলোচনা করব হলো সাম ইয়ার ডিজিট মেথড। কি? সাম ইয়ার ডিজিট মেথড। 4 নম্বরে আমরা আলোচনা করব প্রোডাকশান ইউনিট মেথড বা প্রোডাকশান ইয়ার মেথড।
5 নম্বরে আমরা আলোচনা করব হলো ডাবল ডিক্লাইনিং মেথড। এই 5টা পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করব। তো চলো আমরা 1 নম্বর মেথড দেখি। 1 নম্বর হলো স্ট্রেট লাইন মেথড। এটা কীভাবে নির্ণয় করা, এটা সূত্র হচ্ছে ডেপ্রিসিয়েশন পার ইয়ার, প্রতি বছরের অবচয় নির্ণয় সমান সমান কস্ট মাইনাস সেলভেজ ভ্যালু ডিভাইডেড বাই ইউজফুল লাইফ। তাহলে স্ট্রেট লাইন মেথডের আমাদের সূত্র কি, কস্ট মাইনাস সেলভেজ ভ্যালু ডিভাইডেড বাই ইউজফুল লাইফ। এখন আসি ডেপ্রিসিয়েশন পার ইয়ার, ডেপ্রিসিয়েবল ভ্যালু ইন্টু রেট অফ ডেপ্রিসিয়েশন। যদি আমাদের এখানে না দেওয়া থাকে আমরা এইভাবেও নির্ণয় করতে পারবো। ওকে, এক্ষেত্রে প্রতি বছরের অবচয় আমাদের সমান হবে। এখন আসি আমাদের যদি স্ট্রেট লাইন মেথডের রেট দেওয়া থাকে তখন আমরা ডেপ্রিসিয়েবল ভ্যালু ইন্টু রেট দিয়ে করব। আর স্ট্রেট লাইন মেথডে আমাদের প্রতি বছরের অবচয় কী হয়, সমান হয়। এরপরে আসি ডেপ্রিসিয়েবল ভ্যালু কীভাবে বের করব, কস্ট মাইনাস সেলভেজ ভ্যালু। এটা আমরা ওইখানে দেখছি একটু আগে। ডেপ্রিসিয়েবল ভ্যালু কি, আমাদের কস্ট মাইনাস সেলভেজ ভ্যালু বাদ দিলে আমরা ডেপ্রিসিয়েবল ভ্যালু পেয়ে যাব। এখন আসি 2 নাম্বার মেথড। 2 নাম্বার মেথড হচ্ছে রিডিউসিং ব্যালেন্স মেথড। এটার আরও কিছু নাম আছে, যেমন ডিমিনিশিং ব্যালেন্স মেথড, এরপরে ডিক্লাইনিং মেথড, এরপরে বুক ভ্যালু মেথড, এরপরে রিটার্ন ডাউন ভ্যালু মেথড, এরপর হচ্ছে রিটার্ন অফ ভ্যালু মেথড। এই সবগুলোর মানেই হচ্ছে এক, রিডিউসিং ব্যালেন্স মেথড বা এই সব একই। এটা কি, এটা হচ্ছে সম্পত্তির মূল্য থেকে প্রতি বছর অবচয় বাদ দিলে যা থাকে তার নাম বুক ভ্যালু। সম্পত্তির মূল্য থেকে প্রতি বছর অবচয় বাদ দিলে যা থাকে তার নাম বুক ভ্যালু। এই বুক ভ্যালুর উপর পরবর্তী বছরের অবচয় ধার্য করা হয়। অর্থাৎ এই বুক ভ্যালুর উপর পরবর্তী বছরের অবচয় ধার্য করা হয়। একমাত্র এই পদ্ধতিতে সম্পত্তির ভগ্নাবশেষ মূল্য বিবেচনা করা হয় না। অর্থাৎ আমরা যেরকম স্ট্রেট লাইন মেথডে সেলভেজ ভ্যালু বিবেচনা করি, কস্ট মাইনাস সেলভেজ ভ্যালু। সেলভেজ ভ্যালুর নাম কি, এটা হচ্ছে ভগ্নাবশেষ মূল্য। কিন্তু এই মেথডে ভগ্নাবশেষ মূল্য বিবেচনা করা হয় না। সর্বশেষ বছরের অবচয় নির্ধারণে ভগ্নাবশেষ মূল্যের সাথে অবচয় সমন্বয় করা হয়। কিভাবে সমন্বয় করা লাগবে আমরা এগুলো ম্যাথ করতে দেখব। ওকে, এরপরে আসি এটা সূত্রকে। রিডিউসিং ব্যালেন্স মেথডের সূত্র একদমই ইজি, সেটা হচ্ছে বুক ভ্যালু ইন্টু রেট অফ ডেপ্রিসিয়েশন। অর্থাৎ বুক ভ্যালুর উপর আমরা যে রেট দেওয়া থাকবে কোশ্চেনে 30% বা 10%, 5% যাই বলা থাকুক, আমরা বুক ভ্যালুর উপর রেট অফ ডেপ্রিসিয়েশন করলে আমরা রিডিউসিং ব্যালেন্স মেথডে ডেপ্রিসিয়েশন পেয়ে যাব। ওকে, এই পদ্ধতিতে অবশ্যই অবচয়ের হার লাগবে। অবচয়ের হার ছাড়া আমরা রিডিউসিং ব্যালেন্স মেথড করতে পারবো না। অর্থাৎ অবশ্যই অবচয়ের হার লাগবে এখানে। যদি অবচয়ের হার দেওয়া না থাকে তাহলে রেট অফ ডেপ্রিসিয়েশন। যদি অবচয়ের হার দেওয়া না থাকে আমরা কীভাবে বের করব, 1 ডিভাইডেড বাই নাম্বার অফ ইয়ার্স ইন্টু 100। অর্থাৎ আমাদের কোশ্চেনে বলা থাকতে পারে এত বছর, লাইফ ইয়ার হচ্ছে 5 বছর, 10 বছর, তখন 1 ডিভাইডেড বাই নাম্বার অফ ইয়ার্স ইন্টু 100 দিলে আমরা রিডিউসিং ব্যালেন্স মেথডে অবচয়ের হার পেয়ে যাব। তারপরে সেই হারকে আমরা বুক ভ্যালু দিয়ে গুণ দিলে আমরা ডেপ্রিসিয়েশন পার ইয়ার পেয়ে যাব। ওকে, আর বুক ভ্যালু পাবো কীভাবে, প্রতি বছর সম্পত্তি থেকে অবচয় বাদ দিলে যেটা থাকে সেটাই তো বুক ভ্যালু। আর সেই বুক ভ্যালুর উপর আমরা ডেপ্রিসিয়েশন নির্ধারণ করব। তাহলে আমাদের 2টা মেথড গেল। এখন আসে ডেপ্রিসিয়েশন শিডিউল আছে, এই শিডিউলের মাধ্যমে আমরা এগুলো নির্ণয় করব। যেমন আমাদের যদি বলে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স নির্ণয় করো, যদি বলে বুক ভ্যালু নির্ণয় করো, তখন আমরা কিভাবে করব, এই শিডিউলটার মাধ্যমে করব। প্রথমে ইয়ার, এরপরে হচ্ছে বিগিনিং ভ্যালু অথবা কস্ট ভ্যালু, এরপরে হচ্ছে রেট অফ ডেপ্রিসিয়েশন, এরপরে হচ্ছে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স পার ইয়ার, এরপর হচ্ছে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, এরপর হচ্ছে বুক ভ্যালু অথবা এন্ডিং ভ্যালু অথবা কেয়ারিং ভ্যালু। ক্লিয়ার? এখন আসি, যেমন বিগিনিং ভ্যালু অথবা কস্ট প্রাইস আমাদের যদি কোশ্চেনে যেটা দেওয়া থাকে সেটা লিখব। রেট অফ ডেপ্রিসিয়েশন, এখানে আমাদের রেট দেওয়া থাকবে 10%, 5%, 20%, 30%, যেটাই আমাদের কোশ্চেনে থাকে কিংবা আমাদের বের করা লাগে সেটা আমরা এখানে বসাবো। এরপরে এই কস্ট প্রাইসের উপর রেট আমরা হিসাব করলে যত টাকা আসে সেটাই হলো ডেপ্রিসিয়েশন। এরপরে প্রথম বছরে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স যে কথা, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন একই কথা। এরপরে বুক ভ্যালু কীভাবে, বিগিনিং বা কস্ট ভ্যালু থেকে আমাদের অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বাদ দিলে বুক ভ্যালু পেয়ে যাবে। ওকে, দ্বিতীয় বছর একইভাবে আমাদের বিগিনিং ভ্যালু অথবা কস্ট ভ্যালু থেকে আমরা কস্ট ভ্যালুর উপর আমরা রেট অফ ডেপ্রিসিয়েশন করার পরে আমাদের ডেপ্রিসিয়েশন এক্সপেন্স পাওয়ার পরে এখন আসি অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। প্রথম বছরের ডেপ্রিসিয়েশন প্লাস পরবর্তী বছরের ডেপ্রিসিয়েশন দুইটা যোগ করে আমাদের অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন হবে। তারপরে আমাদের এই কস্ট প্রাইস থেকে
অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বাদ দেবো, দেওয়ার পর আমরা বুক ভ্যালু অথবা এন্ডিং ভ্যালু পেয়ে যাব। ক্লিয়ার? তাহলে আমাদের দুইটা পদ্ধতি গেল। 3 নম্বর পদ্ধতিতে আসি, সাম অফ দ্য ইয়ার ডিজিট মেথড অথবা ইয়ারলি ডেপ্রিসিয়েশন মেথড। ওকে, এক্ষেত্রে সম্পত্তির মোট অবচয়যোগ্য মূল্যকে এর আয়ুষ্কালের মধ্যে আনুপাতিক হারে বণ্টন করে দেওয়া হয়। অর্থাৎ এক্ষেত্রে সম্পত্তির মোট অবচয়যোগ্য মূল্যকে এর আয়ুষ্কালের মধ্যে আনুপাতিক হারে, কীভাবে আনুপাতিক হারে বণ্টন করে দেওয়া হয়। এই ক্ষেত্রে মোট সময়কালকে সংখ্যাত্মক উপায়ে প্রকাশ করা হয়। কীভাবে? সংখ্যাত্মক উপায়ে। যেমন এটা নির্ণয় সূত্র হচ্ছে ডেপ্রিসিয়েশন পার ইয়ার সমান সমান ডেপ্রিসিয়েবল ভ্যালু ইন্টু ইয়ারলি ডিজিট ডিভাইডেড বাই টোটাল ডিজিট। ইয়ারলি ডিজিট ডিভাইডেড বাই টোটাল ডিজিট। এখন আসি এই ডিজিটগুলো আমাদের কীভাবে বের করতে হবে। যেমন টোটাল ডিজিট আমরা কীভাবে বের করব, সাম অফ দ্য ক্রোনোলজিক্যাল নাম্বার অফ ইয়ার্স। কীভাবে? ক্রোনোলজিক্যাল হচ্ছে তোমার উপরের থেকে ক্রমান্বয়ে নিচের দিকে নামা। সাপোজ আমাদের কোশ্চেনে বলছে লাইফ ইয়ার 5 বছর, যদি 5 বছর হয় তাহলে আমাদের ক্রোনোলজিক্যালি এটা ক্রমান্বয়ে নিচের দিকে নামবে। যেমন 5 যোগ 4 যোগ 3 যোগ 2 যোগ 1, অর্থাৎ 5 থেকে আমরা যোগ করে করে প্রতি ডিজিট যোগ করে করে নিচে নামবো। তারপরে যদি আমরা দেখি 5 এ 4 কত 9, 9 আর 3 কত 12, 12 আর 2 14, 14 আর 1 15, তাহলে সমান সমান 15। তাহলে আমরা টোটাল ডিজিট কীভাবে নির্ণয় করছি? ক্রোনোলজিক্যালি আমাদের কোশ্চেনে যে লাইফ ইয়ার দেওয়া থাকবে, 5 বছর দেওয়া থাকুক 10 বছর দেওয়া থাকুক, 10 বছর হলে আমাদের 10 থেকে হিসাব করে নামতে হবে, 10 যোগ 9 যোগ 8 যোগ এইভাবে 1 পর্যন্ত আসতে হবে। যেহেতু আমাদের 5 বছর যদি বলে তাহলে 5 যোগ 4 যোগ 3 যোগ 2 যোগ 1 সমান সমান 15। এইভাবে আমরা টোটাল ডিজিট নির্ণয় করব। ক্লিয়ার? এরপরে হচ্ছে টোটাল ডিজিট আবার এভাবেও নির্ণয় করা হয়, যেমন n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। n হচ্ছে আমাদের লাইফ ইয়ার যদি হয় 5 বছর 10 বছর, যদি 5 বছর হয় তাহলে n মানে 5, এরপরে 5 যোগ 1 6, তাহলে 5 ইন্টু 6, 5 6 30, 30কে 2 দিয়ে ভাগ দিলে 15। এইভাবেও আমরা বের করতে পারি। ক্লিয়ার? এইভাবে আমরা টোটাল ডিজিটটা বের করে নেব। আমরা দুইটা পদ্ধতিতে দেখাই দেবো, তাহলে আরও বেশি ভালো হবে। দুইটাতে 15ই হয়। ওকে, যখন আমরা ম্যাথ করব তখন আরও বেশি ইজি লাগবে। সো আমার 3 নাম্বার মেথডও তাহলে গেল। এখন আসি 4 নাম্বার মেথডে, প্রোডাকশান ইউনিট মেথড বা প্রোডাকশান আওয়ার্স মেথড। হ্যাঁ, আমাদের কোশ্চেনে দেওয়া থাকতে পারে প্রোডাকশান ইউনিট অথবা দেওয়া থাকতে পারে প্রোডাকশান আওয়ার্স। আমাদের যেটা দেওয়া থাকে সেই মেথডে আমরা করব। যেমন প্রোডাকশান ইউনিট মেথড কীভাবে? এই ক্ষেত্রে সম্পত্তির মোট আয়ুষ্কালের মধ্যে যে পরিমাণ উৎপাদন হবে তার উপর ভিত্তি করে প্রতি বছরের অবচয় নির্ণয় করতে হবে বা নির্ধারণ করতে হবে। এরপর প্রোডাকশন আওয়ার্স মেথড, এক্ষেত্রে সম্পত্তির অথবা মেশিনের মোট আয়ুষ্কালের মধ্যে যে পরিমাণ উৎপাদন হবে তার উপর ভিত্তি করে প্রতি বছরের অবচয় নির্ধারণ করা হবে। যেমন এটা কীভাবে নির্ধারণ করতে হবে দেখো, ডেপ্রিসিয়েশন পার ইউনিট, ডেপ্রিসিয়েবল ভ্যালু ডিভাইডেড বাই টোটাল প্রোডাকশান ইউনিট। টোটাল প্রোডাকশান ইউনিট আমাদের সরাসরি কোশ্চেনে দেওয়া থাকবে যে কোম্পানি তার মোট আয়ুষ্কালের মধ্যে, তার মোট আয়ুষ্কালের, যেমন এখানে বলছে না মোট আয়ুষ্কালের মধ্যে এত হাজার উৎপাদন করতে চায় বা এত হাজার ইউনিট উৎপাদন করতে চায় বা এত হাজার আওয়ার্স উৎপাদন করতে চায়, কাজ করতে চায়, এরকম বলা থাকবে। এগুলো কোশ্চেনে বলা থাকবে, আমরা জাস্ট সূত্র মনে রেখে মানগুলো বসাতে হবে। তো ডিপ্রিসিয়েবল ভ্যালু কীভাবে নির্ণয় করব? আমাদের কস্ট মাইনাস সেলভেজ ভ্যালু বাদ দিলে আমরা ডিপ্রিসিয়েবল ভ্যালু পাবো ডিভাইডেড বাই টোটাল প্রোডাকশন ইউনিট কোশ্চেনে দেওয়া থাকবে সেটা দিয়ে ভাগ দেবো, দিলে আমরা পার ইউনিট পাবো। যদি আমাদের পার ইউনিট না দেওয়া থাকে পার আওয়ার্সে দেওয়া থাকলে আমরা ডিপ্রিসিয়েবল ভ্যালু ডিভাইডেড বাই টোটাল ওয়ার্কিং আওয়ার্স এটা দিয়ে ভাগ দেবো, দিলে আমরা পেয়ে যাব, পার আওয়ার্স পেয়ে যাব। পাওয়ার পরে সেটাকে আমরা কী করবো, ডেপ্রিসিয়েশন পার ইয়ার বের করবো। কীভাবে? ডেপ্রিসিয়েশন পার ইউনিট, অর্থাৎ এখান থেকে যেটা পাবো কিংবা এখান থেকে যেটা পাবো সেটা লিখবো ইন্টু গুণ দেবো ইয়ারলি প্রোডাকশন অর্থাৎ আমাদের কোশ্চেনে বলা থাকবে এই ইয়ারে এত ঘন্টা কাজ করছে বা এই ইয়ারে এত ইউনিট উৎপাদন করছে, আবার আরেক ইয়ারে এত ইউনিট উৎপাদন করছে বা এত আওয়ার উৎপাদন করছে, এরকম কয়েকটা বছর দেওয়া থাকবে। সেভাবে আমরা প্রত্যেক বছরে ইয়ারলি প্রোডাকশন দিয়ে গুণ দিয়ে প্রত্যেক বছরটা বের করব। অর্থাৎ কোশ্চেনে আমাদের হয় পার আওয়ার্সে দেওয়া থাকবে, না হয় পার ইউনিটে দেওয়া থাকলে আমরা একইভাবে এগুলো নির্ণয় করব। অর্থাৎ এইভাবে নির্ণয় করবো, আমরা ম্যাথ করলে আরও ইজিলি বুঝতে পারবো। ওকে, প্যারা নেওয়ার কোনো কারণ নেই, আমি তো আছি। না বুঝলে অবশ্যই আমাকে মেসেজ অথবা ইনবক্স করবা, কমেন্ট অথবা ইনবক্স করবো। ওকে, এখন আসি 5 নাম্বার মেথড দেখি আমরা।
5 নম্বর মেথড হচ্ছে ডাবল ডিক্লাইনিং মেথড। ডাবল ডিক্লাইনিং মেথড কি? এই পদ্ধতিতে সরলরৈখিক পদ্ধতির দ্বিগুণ হারে অবচয় ধার্য করা হয়। কি এই পদ্ধতিতে সরলরৈখিক পদ্ধতির দ্বিগুণ হারে অবচয় ধার্য করা হয়, তাই একে দ্বৈত ক্রমহ্রাসমান বা দ্বিগুণ ক্রমহ্রাসমান জের পদ্ধতি বলা হয়। অর্থাৎ তোমার সরলরৈখিক পদ্ধতিতে যে অবচয় নির্ণয় করবা সেটার দ্বিগুণ হারে এটা অবচয় ধার্য করতে হবে। সেটা কীভাবে? ডেপ্রিসিয়েশন পার ইয়ার বুক ভ্যালু ইন্টু রেট অফ ডেপ্রিসিয়েশন। যদি অবচয়ের হার দেওয়া না থাকে ডাবল ডিক্লাইনিং মেথডে, তোমার কোশ্চেনে বলছে যে ডাবল ডিক্লাইনিং মেথডে অবচয় নির্ণয় করে, কিন্তু সেখানে ডাবল ডিক্লাইনিং মেথডের হার দেওয়া নেই, তাহলে কি করবা? রেট অফ ডেপ্রিসিয়েশন সমান সমান ডেপ্রিসিয়েশন আন্ডার স্ট্রেট লাইন মেথড, SLM মানে কি স্ট্রেট লাইন মেথড, ডিভাইডেড বাই ডেপ্রিসিয়েবল ভ্যালু ইন্টু 2 ইন্টু 100। দেখো, ডেপ্রিসিয়েশন আন্ডার SLM অর্থাৎ স্ট্রেট লাইন মেথড। তুমি স্ট্রেট লাইন মেথডের যে অবচয়টা বের করবে সেটা এখানে লিখবা, ডিভাইডেড বাই ডেপ্রিসিয়েবল ভ্যালু কীভাবে? কস্ট মাইনাস কস্ট মাইনাস সেলভেজ ভ্যালু ইন্টু 2 ইন্টু 100 দিলে আমরা রেট অফ ডেপ্রিসিয়েশন বা ডেপ্রিসিয়েশন রেট পেয়ে যাব ডাবল ডিক্লাইনিং মেথডে। ওকে, এই 5টা পদ্ধতি হলো আমাদের সবচেয়ে জনপ্রিয় পদ্ধতি, কিংবা এই পদ্ধতিগুলোতে আমাদের সবচেয়ে বেশি ম্যাথ আসে। সো আশা করছি তোমরা আজকের ক্লাসটা বুঝতে পারছো। যদি কেউ বুঝতে না পারো অবশ্যই আমাদের কমেন্টে অথবা ইনবক্স করবা। দেখো, আমরা যেটা কষ্ট করে পড়াই সেটা তো অন্ততপক্ষে তুমি না বুঝে থাকতে পারবা না, কিংবা করবা না, কোনো কনফিউশন রাখবা না। অবশ্যই আমাদেরকে জানাবা যেটা না বুঝবা, আমরা অবশ্যই সর্বোচ্চ ট্রাই করব। ওকে, সো আজকের ক্লাসটা এই পর্যন্ত। আশা করছি বুঝতে পারছো, না বুঝলে অবশ্যই জানাবা। ধন্যবাদ।